আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। এ ঘটনায় এসি ইমরুল হাসানের ৬ পরিদর্শক, আরশাদের ৪ ও বাকি ৩ কনস্টেবলের ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর জানাচ্ছেন এ আর বাদল। ৫ আগস্ট ২০২৪ ঊর্ধ্বতনদের নির্দেশে এভাবেই ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। রায়ে বলা হয়, সেখানে গুলি চালানো কনস্টেবল মোহাম্মদ সুজন কয়েক মাস আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন। তার গুলি প্রতিবাদকারীদের লাগার পরে তিনি তা এনজয় করেন। সেছাড়াও আরও কয়েকজন গুলি চালিয়েছিল চানখারপুল স্পটে। রায় দেওয়ার সময় আসামিদের কার কি ভূমিকা ছিল তাও তুলে ধরেন বিচারক। They had the responsibility to stop the killing and injuring the protesters at some stage of the operation, but they abstained from discharging this superior responsibility as well, whereupon they are also liable under the principle of superior command responsibility. এ ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দেন বিচারক। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান absconding, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী absconding, and additional deputy commissioner of police Shah Alam MD Akhtarul Islam absconding be found guilty for the commission of crimes against humanity under section 32A, 32G, 32H, 41, 42 and 43 of the International Crimes Tribunals Act 1973, and thereupon each of them is hereby awarded a single sentence of death for all the offences together. অন্যান্যদের দেন বিভিন্ন মেয়াদে সাজা। Accused A.C. Ibrul, Inspector M.D. Arshad Hussain, Constable M.D. Sujan Hussain, Constable Imaz Hussain, Imon and Constable M.D. Nasirul Islam committed crimes against humanity under section 32A, 32G, 32H of the International Crimes Tribunals Act 1973, and they are punishable under section 20 and 20A of the Act. These accused deserve to have the benefit of the extenuating circumstances as enunciated hereinbefore. সেদিন চানখারপুলে গুলিতে যে ৬ জন নিহত হয়েছিলেন তারা হলেন পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আদর্শ একাডেমির ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া শরীফ। রায় শেষে প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে, যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে
প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা রায়ে অসন্তুষ্ট নিহত পরিবারের সদস্যরা। এটা তো হইল না বাবা, আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে এরা বাইরে যাব, সাহস বাইরে গেছে, মেয়ের ঘরে নাতি নাতনি স্কুলে যাব। এটা কি আমরা ডিগলার দিতে পারব কি? ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, ইয়ে হয়ে যাব, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া ই করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন? এই রায়টা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমার আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। যে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে এদিক দিয়ে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রায় শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই, ওর মা আসতে পারে নাই। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। আর বাদল, RTV, ঢাকা। বিএনপি সরকার গঠন করলে যুব সমাজের জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার দিবাগত রাত 2:30টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। মাদক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার পাশাপাশি নারীরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে সেই পরিবেশ তৈরি করার কথাও বলেন তিনি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারে, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। 22 বছর পর আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফর ঘিরে মঞ্চ তৈরির পাশাপাশি জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। নেতাকর্মীরা বলছেন এটি স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে। এতে চাঙা হবে নেতাকর্মীদের মনোবল। জনসভা সফল করতে সার্বিকভাবে কাজ শেষ করার কথা জানান বিএনপির বিভাগীয় নেতারা। সার্কিট হাউস মাঠের এই সমাবেশে 5 লাখ মানুষের সমাগমের আশা করছেন তারা। জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার 24টি সংসদীয় আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের সকল কর্মী এবং সমর্থক এবং ভোটার উচ্ছ্বাসিত হয়ে আগামী 27 তারিখে ময়মনসিংহের সমাবেশকে সফল করবে। যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলটির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মাহাদি আমিন বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলেও জানান মাহাদি আমিন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
দলের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণার সময় তিনি কথা বলেন। মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চাকরি নিতে কোনো ঘুষ লাগবে না এবং কাউকে ঘুষ নেওয়ার সুযোগও দেওয়া হবে না। এছাড়া কৃষকদের জন্য কাজ করবে, ফসল উৎপাদনে আগাম বার্তার ব্যবস্থা করবে যাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়। আমরা একটা জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাজ করার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ খাই না। আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে না, নিতে দেব না কাউকে। জামায়াত ক্ষমতায় গেলে জনগণের আমানত দেওয়ার সম্পদ লুটপাট করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মেহেরপুরের সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। এর আগে সকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সমাবেশে যোগ দেন তিনি। বলেন, জামায়াত সরকার গঠন করলে রাষ্ট্রপতি ও ভিক্ষুকদের জন্য একই বিচার প্রতিষ্ঠা করা হবে। জনসভায় জামায়াতের নেতাকর্মী ছাড়াও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরাও অংশ নেন। জনগণের উপর পর্যাপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চট্টগ্রাম সফর করেছেন। সকালে কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের কথা থাকলেও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে এই কর্মসূচি স্থগিত করেন। পরে লোহাগড়ায় শহীদ ইসমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের প্রচারণা শুরু করেন। এরপর চট্টগ্রাম 8 এর বোয়ালখালী আসনে উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ফুলতলা এলাকায় পথসভায় বক্তব্য শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। নির্বাচনের ফলাফল আগে থেকেই তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসলে সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গেল রাতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে 24 জেলায় দলটির নির্বাচনী পদযাত্রার সূচনাকালে এসব বক্তব্য করেন তিনি। আজ চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। এবারও এক ধরনের নানা সেটআপকে কাজে লাগিয়ে এক ধরনের সেটেলমেন্টের ইলেকশন করা হচ্ছে, এক ধরনের সেটআপের নির্বাচন করা হচ্ছে এবং নির্বাচনের ফলাফলকে আগে থেকেই নির্ধারিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমরা এই সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে, তাহলে তাদের সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন করা এবং একই সাথে গণভোটের যেই পক্ষে সচেতনতা তৈরি করা। ঢাকা 18 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সকালে খিলক্ষেত থানার ডুমুনি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ডুমুনি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম আদিব। এর আগে সকাল 9টায় ডুমুনি নূরপাড়া আলিম মাদ্রাসায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। হামলার ঘটনায় এই মাদ্রাসার প্রিন্সিপাল বরকতুল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ 12 জন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। ভোটের
স্বচ্ছতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদী ইসি, ভোট সুষ্ঠু হবে। আগারগাঁও নির্বাচন ভবনে এসব মন্তব্য করেন তিনি। এ সময় ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার। এদিকে দেশের ভেতর আজ থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে এই কথা বলেন তিনি। এছাড়া সংসদ নির্বাচন ও গণভোট পাশাপাশি গণনা করে একসঙ্গে ফলাফল দেওয়া হবে বলে জানান ইসি সচিব। বলেন, কেন্দ্রের ফলাফলগুলো ৩-৪ ঘন্টার মধ্যে চলে আসবে। এ সময় বিদেশে আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তি পর্যায়ে বলে মন্তব্য করেন ইসি সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরের হেলমেট মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা মতবিনিময় সভা, মিছিল, পদযাত্রা, উঠান বৈঠক, স্থানীয় মসজিদে নামাজ আদায় সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের কাছে। তবে ভোটাররা সৎ ও যোগ্য নেতার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান। আমাকে যদি তারা নির্বাচিত করে তাহলে সেই অধিকারটি বাস্তবায়ন করা তাদের পক্ষে অনেক সহজ হবে। সেই কারণেই আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই এলাকার যারা রয়েছেন তারা তাদের ঘরের ছেলে হিসেবে, নিজেদের সন্তান হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। যে ভিন্ন মতের উপরে সবসময় জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, আমরা সেই ভিন্ন মত পোষণকারী মানুষগুলোকে, আমি, আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান, আমরা তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই। দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সেই শহীদদের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, ন্যূনতম শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে গণভোটে উপরে দিয়ে, বাইরে দিয়ে, ভিতরে দিয়ে সবভাবে হায়ের পক্ষে থাকেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ঢাকা 4 আসন থেকে, যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। আর ঢাকা 11 আসন থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহিদ রহমান। বিপুল, জানতে চাইব যে নির্বাচনী প্রচারে প্রার্থীদের কি ধরনের কর্মসূচি রয়েছে এবং ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন? জনগণ নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে রায়ের মধ্য দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য তারা উৎসাহিত হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের কাছে যাচ্ছেন। ভোটাররা তাদের কাছে দিয়ে তার প্রার্থীরা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা বলছেন, তাদের দাবি দাবার বিষয়গুলো শুনছেন এবং এলাকার যে সমস্যাগুলো তারা চিহ্নিত করে সমাধানের কথা বলছেন। এবং আমরা এখানকার ভোটারদেরও কথা শুনেছি, তারা বলছেন যে আসলে শত যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন। এবং আমি যে এলাকাতে আছি এখন মীর আজিরবাগ এলাকায়, সে এলাকার যে এখানকার ভানে শিশুর যে প্রার্থী রয়েছেন অর্থাৎ তানভীর আহমেদ রবিন, তিনি প্রচারণা শুরু করেছেন। আমরা কি তার মুখ থেকে শুনবো আসলে এখানকার এলাকার মানুষের জন্য তিনি কি প্রত্যাশা বা কি বলতে চাচ্ছেন, যদি একটু যদি বলেন। আজকে সকাল 10টার সময় প্রচারণা শুরু করেছি। জোহরের নামাজ পড়ে মাত্র বের হলাম মসজিদ থেকে। আপনারা দেখছেন যে এলাকার জনগণ কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে
এলাকার মানুষ একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। আমাদের ঢাকার মধ্যে 15টি আসনের মধ্যে ঢাকা 4 সবচেয়ে বেশি অবহেলিত। এখানে কোনো সরকারি হাসপাতাল নেই, কোনো স্বাস্থ্যসেবা ক্লিনিক নেই, কোনো খেলার মাঠ, কোনো কমিউনিটি সেন্টার। গ্যাস সংকটে ভুগছে এলাকার নারীরা, রান্না করতে পারছে না। তাছাড়া এলাকায় কোনো কর্মসংস্থানের জায়গা ঠিক নাই। এখানে পাবেন বিগত বছরগুলিতে কোনো এলাকার কর্মকাণ্ডে যুক্ত করেনি, তাদেরকে বাইরে রেখেছে। আমি তাদেরকে সম্পৃক্ত করে এলাকার সকল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড এলাকার মানুষকে নিয়ে করতে চাচ্ছি। হাবিবা, শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানকার যে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে রাজধানীতে গ্যাসের যে সমস্যাটি, উনি বলছেন যে আসলে নির্বাচিত হলে যে গ্যাসের প্রবলেম এবং এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে ঢাকা 4 আসনকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য তিনি কাজ করে যাবেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাহিদ, আপনার কাছে চলে যাচ্ছি যে আপনি তো ঢাকার 11 আসনে রয়েছেন, তো সেই আসনে আসলে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন চলছে যদি জানান। হাবিবা, ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঢাকা 11 আসনে রয়েছি এবং এখানে যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ডক্টর এম এ কাইয়ুম, তিনি ইতিমধ্যেই তার জনসংযোগ প্রচার যে কার্যক্রম সেটি সকাল থেকে শুরু করেছেন। ভাটারা এলাকায় এখন তিনি জনসংযোগ করছেন। ইতিমধ্যেই আপনি তা দেখতে পাচ্ছেন যে তিনি জনসংযোগের জন্য যে এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং এখানে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের সাথে তিনি কর্মমোদন করছেন এবং তাদেরকে লিফলেট দিচ্ছেন এবং বিশেষ করে তার পক্ষে যেন ভোট দেন সেই জিনিসটিও তিনি এখানে দিচ্ছেন। এবং এই যে তাদের যে ভোট চাওয়া, আপনি জানেন যে এইখানেও এনসিপির পক্ষ থেকে 10 দলীয় জোট যারা রয়েছেন তার পক্ষ থেকে নাহিদ ইসলাম যিনি আহ্বায়ক এনসিপির, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মাসুদুল হক রয়েছেন যিনি হাত পাকা প্রতীকী করছেন। আমরা একটু কথা বলতে চাই ধানের শীষের প্রতীকের ডক্টর এম এ কাইয়ুমের সাথে। এই যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতিও দিচ্ছেন, জনগণ আপনার প্রতি কতটুকু আস্থা রাখছে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, ঢাকা 11 আসনের জনগণ আমাকে চিনে। আমি দীর্ঘদিন এলাকায় কমিশনার ছিলাম 94 থেকে 2013 পর্যন্ত। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজে আমরা সম্পৃক্ত। আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি বিজয়ের ব্যাপারে 100% নিশ্চিত ইনশাল্লাহ। ভোট যেহেতু মানুষ দিতে পারবে, বিগত সময়ও যতবার ঢাকা 11 আসনে মানুষ ভোট দিতে পেরেছে বিএনপিকে দিয়েছে এবং বিএনপির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়েছে। আমিও মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত ঢাকা 11 আসন করতে চাই। কমিউনিটি বেস, আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো, নাইট গার্ড রাখবো এবং গেট লাগাবো। ওটার মাধ্যমে আমি চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক বেচে, সন্ত্রাস করে, ইফটিজিং করে, এভিডেন্স সহ প্রশাসন লোককে দিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। মানুষ এই কথার উপর আস্থা রেখেছে বলে আমি মনে করি। লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে বলে? লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা বলবো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রচেষ্টা আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ, যে এরকম একটা হবে, কারো কারো চয়েস আছে অমুক অমুক ক্যান্ডিডেট। এই ব্যাপারে আমরা সচেতন আছি। প্রতি স্বৈরাচারের দূষণও প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। এই ব্যাপারে জনগণকে সাথে নিয়ে অবশ্যই আমরা এটা প্রতিরোধ করব। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তিনি যে প্রচারণ কার্যক্রম চালাচ্ছেন এবং লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে জনগণকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং বিশেষ করে ভোটাররা যেন সচেতন ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যান ভোট কেন্দ্রে 12 ফেব্রুয়ারি, সেটিও তিনি জানাচ্ছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। নির্বাচন এবং ঈদ সামনে রেখে যাতে অবৈধ চ্যানেলে রেমিটেন্স না আসে সে বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ ব্যাংক। সীমান্ত থেকে কেউ যাতে জাল নোট পুশব্যাক করতে না পারে সে বিষয়েও কঠোর নজরদারি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সব দলের প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত। রমজান এবং ঈদকে সামনে রেখে পরিবার স্বজনদের জন্য রেমিটেন্স পাঠান তারা। তবে এবার জাতীয় নির্বাচন ঘিরে আরও বেশি রেমিটেন্স আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। কিন্তু তাদের পাঠানো টাকা যাতে হুন্ডির মাধ্যমে না আসে সেজন্য সতর্ক বাংলাদেশ ব্যাংক। অনেক বৈদেশিক মুদ্রা নির্বাচনকে কেন্দ্র করে দেশে ঢুকবে, কিন্তু এটা যদি ব্যাংকিংয়ের মাধ্যমে না ঢুকে তবে বললাম যে এটাকে আমাদের অর্থনীতিতে খুব বেশি ভূমিকা রাখবে না। এজন্য
বাংলাদেশ ব্যাংক বিষয়টি আগে থেকেই অ্যান্টিসিপেট করেছে এবং ব্যাংকগুলোর সাথে এইভাবে ইনফরমালি কথাবার্তা হয়েছে। প্রবাসীরা যাতে ইনফরমাল সেক্টরের প্রতি টাকা প্রেরণের ক্ষেত্রে আগ্রহী না হয়ে যায় সেই ব্যাপারে আপনাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ঈদ এবং নির্বাচন সামনে রেখে জাল নোট ছাপানোর কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, এমনকি সীমান্তের উপর থেকেও নকল টাকা আসতে পারে এমন শঙ্কাও রয়েছে। এসব বন্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয় এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয় যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। কোথাও জাল নোট সংক্রান্ত কোনো তথ্য যদি আমাদের কানে আসে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। নকল টাকা রোধে সীমান্ত এলাকায় ক্যাশ টাকার লেনদেন সীমিত রাখার কথাও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।